স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। বাংলাদেশের পোশাক শ্রমিকদের মান উন্নয়নে বিধিমালা করার উপর জোর দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শ্রমমান উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি থেকে সন্তোষ জানালেও পরিপূর্ণ অগ্রগতির উপর জোর দিতে বলছে ইউরোপীয় ইউনিয়ন। আজ আমাদের আলোচনার বিষয় শ্রমমান উন্নয়ন। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি এর ব্যবস্থাপনা পরিচালক এম রাবিন এবং বিআইডিসির রিসার্চ ফেলো ডক্টর আবুল বাশার। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমমানের অগ্রগতি নিয়ে ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও আইএলও অংশ নেয়। এতে বাংলাদেশের শ্রম আইন পরিবর্তন, 200 শ্রম পরিদর্শক নিয়োগ, অগ্নি নির্বাপক যন্ত্র ও ভবন নির্মাণের অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়ন সন্তোষ জানায়। তবে বৈঠকে শ্রমমান উন্নয়নে বিধিমালার ওপর জোর দেওয়া হয়। বাংলাদেশও এতে একমত হয়েছে। তারা বারবার প্রেশার দিয়েছিল যে ওই দিন ডিসেম্বর আমরা ল তৈরি করবো, আমরা ডেটে অ্যাগ্রি করি নাই এবং এটাও তারা শেষ পর্যন্ত রাজি হয়েছে। আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তো আমরা আশা করি তাড়াতাড়ি এটা হয়ে যাবে। 2021 সালে মধ্য আয়ের দেশে পরিণত হতে পারলে বাংলাদেশ জিএসপি প্লাস দেশ হিসেবে বিবেচিত হবে বলে জানান বাণিজ্য মন্ত্রী। আমরা এই সুবিধাগুলিতে পাচ্ছি আজ এলডিসি। তারপরে তারা আমাদেরকে শুরু করেছেন যে হোয়েন উইল রিচ টু দি মিডল ইনকাম গ্রুপ, তখনও আমাদেরকে এই যে সাহায্যটা করে তারা, যে আমরা জিএসপি বা ইত্যাদি, এটা বলবৎ থাকবে। তখন নাম হবে জিএসপি প্লাস। জিএসপি প্লাস নামে উইল গেট দিস বেনিফিট। এদিকে ইপিজেডে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করার অনুমতি দেয় 400 কারখানার মধ্যে 217টি কারখানায় ট্রেড ইউনিয়ন হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পরামর্শে এর বেশি কিছু করতে গেলে বিদেশি বিনিয়োগের সমস্যা হবে বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব রবিন এবং জনাব বাশার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ। জনাব রবিন, আপনাকে জানতে চাচ্ছি যে আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হচ্ছে যে একটি বিধিমালার কথা বলা হচ্ছে। তো এখন সাম্প্রতিক সময় যেটা হয় যে শ্রম আইনের পরিবর্তন হয়েছে, শ্রম পরিদর্শক নিয়োগ হয়েছে, অ্যালায়েন্স এবং অ্যাকর্ড যারা মেজর বায়ার আছেন এই গার্মেন্টস শিল্প, তারা এবং সরকারও একটা পরিদর্শন করেছে। সেফটি মেজার হিসেবে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়া হচ্ছে। আসলে এর নেক্সট কি, হোয়াটস নেক্সট? আসলে তাহলে আমাদের কী করতে হবে, কোন রাস্তা আসলে যেতে হবে আসলে? ধন্যবাদ আপনাকে। ইউরোপীয় ইউনিয়ন তাদের কম্প্যাক্ট, সাস্টেনেবল কম্প্যাক্টে যেটা দেখতে চাচ্ছে সেটা হলো শ্রমিকদের ক্ষমতায়নের বিষয়টায় বেশি গুরুত্ব আরোপ করছে। সেই শ্রমিকের ক্ষমতায়নে যদিও প্রচুর পদক্ষেপ নিয়েছে এবং শ্রম আইন 2006-কে 2013-র বিভিন্ন সংশোধনের মাধ্যমে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে এবং যে পর্যবেক্ষণে দেখা যায় যে আপনার 2013-তে যখন শ্রমিক সংগঠন 136টা ছিল, সেটা বেড়ে দাঁড়িয়েছে 323টাতে। তো সব দিকেই ইমপ্রুভমেন্ট থাকলেও তারা এখনো মনে করছে যে ওয়ার্কার্স পার্টিসিপেটরি কমিটি বা WPC এবং ওয়ার্কার্স সেফটি অ্যান্ড হেলথ কমিটি বা ওয়াশ কমিটির সংযোজনটা এবং তাদের প্রশিক্ষণের প্রয়োগটা এখনো সেভাবে প্রচলিত হয়নি, যেটা তারা দেখতে চাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব রবিন। ডক্টর বাশার, আপনাকে জানতে চাই, এই যে আমরা যেটা বললেন, যেটা রবিনও বললেন যে বেশ কিছু আসলে পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা যদি বলি তাহলে আসলে আমাদের আসলে কোন দিকে এগোতে হবে, কোন পথে আমাদের এগোতে হবে আসলে? না, মানে এত কিছু ঘটেছে, কিছু হতে তো বাধ্য, সেটাই তো হওয়া উচিত। এবং ওই এত কিছু ঘটার পরে যে ধরনের আমাদের বিবেকের কাছে, আমাদের মূল্যবোধের কাছে আমরা যেরকমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিলাম, এবং তার ফলে কিছুটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার ফলশ্রুতিতে কিছু কাজ হচ্ছে। প্রথম কাজ হচ্ছে যে যেটুকু আমরা অর্জন করেছি এর মধ্যে সেটাকে সাস্টেইন করা, সেটাকে মেনটেন করা, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আরও কিছু করতে পারি কিনা। তা আমাদের আরও কিছু করার ক্ষেত্র দুটো। একটা হচ্ছে যে শ্রমিক যে পরিবেশে কাজ করছে সেই ফিজিক্যাল এনভায়রনমেন্টের উন্নতি করা, যেটা কিছুটা এসেছে আলোচনায়, যে বিল্ডিংয়ে কাজ করছে সেই বিল্ডিংয়ের কর্ম পরিবেশ কেমন, সেখানে ফায়ার সেফটি কতটুকু আছে এবং আপৎকালীন সময়ে শ্রমিক কত তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবে, ওই রকম ইনফ্রাস্ট্রাকচারের কিছু উন্নয়ন করা। এবং সেটা তো রাতারাতিও সম্ভব না, আমরা সবাই জানি, কিন্তু গ্র্যাজুয়ালি সেই ধারাটা কন্টিনিউ করতে হবে। এটা একটা।
আর পাশাপাশি যেটা খুব হাইলাইটেড হয়েছে এই রিপোর্টে এবং আমাদের আলোচনা সোফার, যে শ্রমিকের ভয়েসটা, তো এখন শুধু ভয়েস দিয়ে তো হবে না, মানে আমি আমার অধিকার আছে বলা যে আমি ক্ষুধার্ত, এটা দিয়ে তো আসলে ঠিক তেমন কোনো উন্নয়ন হয় না, যতক্ষণ না ওই ক্ষুধা নিবারণের ব্যবস্থাটা হয়। তো আমার মনে দুই ফ্রন্টেই আমরা যে ধারাটা শুরু করেছি, যতটুকু অর্জন করেছি সেটাকে সাস্টেইন করার পাশাপাশি আর একটু এগিয়ে নিতে হবে, রাইট। এবং এখানেই আরো অনেক কিছু করার কাজ আছে। একই কাজ আপনি জিজ্ঞাসা করেছেন যে কি করার মনে হচ্ছে, আমি বলবো যে হোয়াট ইউ আর ডুইং, সেটাকে কন্টিনিউ করা। মোর অফ দ্য সেম থিং। আচ্ছা, জনাব রবিন, অ্যালায়েন্স এবং অ্যাকর্ড যে কাজটা করছে এখন, যে ইন্সপেকশন তারা শেষ পর্যায়ে চলে এসছে, এখন তাদের আসলে ভূমিকা কি হবে? এখন হলো পরিদর্শনে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে এগুলোর সংশোধন করা, সংস্কার করা, যেটা সময় সাপেক্ষ, ব্যয়বহুল। এই কাজটা একটু ধীর গতিতে হবে। তখন এই যে সংস্কার, এই যে পরিবর্তনের কথা হবে, এর সাথে কি সরাসরি অ্যালায়েন্স বা অ্যাকর্ড সম্পৃক্ত থাকবে? অ্যাকর্ডেরটা তো আমি বলতে পারবো না, অ্যালায়েন্সের আপনি ব্যাপারে আমরা অ্যালায়েন্সটাই বলবেন। সরাসরি সম্পৃক্ততার কথা এভাবে বলছি না, কারণ আমরা সবসময় বলে থাকি যে নিয়োগ কর্তৃপক্ষেরই দায়িত্ব তার নিয়োগকৃত শ্রমিক কর্মচারীরা নিরাপদ পরিবেশে কাজ করছেন এটা নিশ্চিত করার দায়িত্ব মূলত তার। অ্যাবসলিউটলি। অংশীদারিত্বের ভিত্তিতে আমরা এই দায়িত্ব, নৈতিক দায়িত্বটা এড়িয়ে যেতে পারবো না। তাই আমরা এগিয়ে আসতে চাচ্ছি এইভাবেই যে তাদেরকে সহজ শর্তে ঋণের সুবিধাটা কিভাবে পাইয়ে দেওয়া যায় যাতে তারা এই সংস্কারগুলো দ্রুত করতে পারেন। আচ্ছা, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এর সাথে এই ইউরোপীয় ইউনিয়নের কম্প্যাক্টের যে শ্রমিকদের ক্ষমতায়নের ব্যাপারটা, সেখানে শ্রমিকদের সেফটি অ্যান্ড হেলথ কমিটি, যেটাকে অস কমিটি বলি আমরা, ওএসএইচ, ওয়ার্কার্স সেফটি অ্যান্ড হেলথ কমিটি, এবং ডাব্লিউপিসিটা যাতে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয় এবং তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তারা তাদের ক্ষমতায়নটাকে নিশ্চিত করতে পারে, তাদের অর্জিত দাবি দাবাকে তারা গ্রহণযোগ্যতা আনতে পারে, এবং আপনার শ্রম আইনে ওই ধারাটা সংযোজন প্রয়োজন যেখানে বলা হচ্ছে কালেকটিভ বার্গেনিং এর প্রয়োজনে তারা বাইরের কোনো এক্সপার্টকেও এটার সাথে সংশ্লিষ্ট করতে পারবে। এই জিনিসগুলো তদারকি আমরা করার চেষ্টা করছি। ধন্যবাদ ডক্টর বাশার। জনাব রবিন যেটা বলছিলেন যে ইউরোপীয় এবং নর্থ আমেরিকান যেসব বায়ার আছে তাদের যে দুটি প্রতিষ্ঠান অ্যালায়েন্স এবং অ্যাকর্ড, তারা এই জিনিসটা দেখভাল করছে, এবং এটা এসছে রানা প্লাজা এবং তাজরিনের দুর্ঘটনা পরে এসছে জিনিসটা। তাহলে বাংলাদেশে একটা আমাদের দেশে যে সরকার ব্যবস্থা, মানে যারা আসলে এটা মনিটর করবে বা এটা দেখবে, তারা আসলে কি করছে? তাহলে কি এত লোক দেখা দরকার আছে, নাকি এক থেকে দেখা উচিত আসলে? আচ্ছা, প্রাইমারি সরকারি দায়িত্ব আসলে না, এটা ঠিক যেটা আপনি বলেছেন যে এটা সরকারের দায়িত্ব বা এটা মালিকদের দায়িত্ব, কিন্তু পুরোটা আমি মানতে রাজি না। কেন মানতে রাজি না? বিকজ দেখুন, এখানে অনেকগুলা প্লেয়ার জড়িত এই শিল্পটার সাথে। আপনি যদি মালিকদের সাথে কথা বলেন, এটা আমাদের বিশ্বব্যাংকের একটা গবেষণা রিপোর্টে এই বিষয়টা উঠে এসেছে যে যখন আমি যদি একটা কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রি হই, তাহলে এই কমপ্লায়েন্সের একটা প্রিমিয়াম আছে, অর্থাৎ আমেরিকান বা ওয়েস্টার্ন বায়ার যারা, তারা কিন্তু একটা কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রির প্রোডাক্ট একটু মানে একটু উচ্চ দামে কিনতে রাজি আছে অবশ্যই। তাহলে ওইখানে একটা প্রিমিয়াম আমি পাচ্ছি, এবং এখানকার যারা উৎপাদনের সাথে জড়িত তাদের কমপ্লেইন হচ্ছে যে এই প্রিমিয়ামটা এককভাবে ভোগ করা হচ্ছে বায়াররা, হ্যাঁ, এবং সেটার কোনো শেয়ার আমরা পাই না। অর্থাৎ ওই যে বর্ধিত মূল্য যেটা, যে আমি কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রি হওয়ার কারণে আমি অর্থ খরচ করে আমার ইন্ডাস্ট্রিকে কমপ্লায়েন্ট করলাম, শ্রমিকের অধিকার নিশ্চিত করলাম, এবং তার ফলে যে এডিশনাল দামটা আমি পাচ্ছি ওয়েস্টার্ন মার্কেটে, সেটা আবার আমার কাছে আসে না, মানে একজন প্রডিউসারের কাছে আসে না। ওই জায়গাটা যে একেবারে অমূলক তাও কিন্তু না, এবং সেরকম একটা নীতিবোধের জায়গা থেকেই আমার কাছে মনে হয় যে এখানে বায়ারদের একটা রেসপন্সিবিলিটি আছে। আর যেটা আপনি বলছেন সরকারের দায়িত্ব, দেখুন আমরা তো তুলনা করছি না, মানে আমরা তুলনা করছি সবসময় কিন্তু ওয়েস্টের সাথে, হ্যাঁ, এবং আপনি আমাদের এই যে শ্রমিকদের যে কর্মপরিবেশ, শ্রমিকদের এই বিষয়গুলো নিয়ে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কোনো কথা হচ্ছে না কেন? কারণ এটা একটা ক্যাপিটাল ইন্টেনসিভ সেক্টর, এবং সেখানে কিন্তু উৎপাদনশীলতা নির্ভর অনেক হাই, এবং যার কারণে ওইখানে শ্রমিকের মোটামুটি ন্যায্য অধিকার দেওয়া যায়। কিন্তু যেখানে একটা শ্রমগণ একটা শিল্পে, আমরা কার্ল মার্কসের একটা বিষয় আছে, আমি জানি কার্ল মার্কস হয়তো আজকের দুনিয়ায় কত অনেকের কাছে হয়তো প্রশ্নবিদ্ধ, কিন্তু উনার একটা বিষয় যে সারপ্লাস কোত্থেকে আসে, সারপ্লাসের অন্যতম সোর্স হচ্ছে কিন্তু আপনি শ্রমিক বা লেবার পাওয়ার থেকে এটা নিয়ে আসেন। তাহলে একটা লেবার ইন্টেন্সিভ সেক্টরে যত বেশি আপনি শ্রমিককে
ব্যবহার করবেন, অর্থাৎ তার ন্যায্যটা না দিয়ে যত বেশি ব্যবহার করবেন সেখান থেকেই সারপ্লাসটা আসবে। হ্যাঁ, এবং সেটার কারণেই কিন্তু আপনি শ্রমিকের অধিকারটা দেওয়া উচিত। আর এইটা যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যখন এই কাজটা করতে ব্যর্থ হলো, তখনই কিন্তু তারা শ্রমগণ শিল্পগুলোকে আমাদের দেশে পাঠিয়ে দিয়ে ওরা কিন্তু ওই যেখানে ক্যাপিটাল ইন্টেন্সিভ সেক্টর, যেখানে উৎপাদনশীলতা বেশি, সেখানে আছে। সুতরাং সামগ্রিক বিচারে যদি বলেন, আমি মনে করি যে এটা একটা বৈশ্বিক দায়িত্ব, এখানে শুধুমাত্র বাংলাদেশে দেয় না। যদি সরকারকেই আমরা দোষারোপ করি তাহলে তো পুরো সেক্টরটাই মানে প্রাইভেট সেক্টরে দিয়ে যাওয়া উচিত। সরকার তো এখানে অনেক কিছু দিচ্ছে, মানে অনেক ফ্যাসিলিটি দিচ্ছে, তাই না? তো সেই বিষয়গুলো আসা উচিত, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া উচিত। ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আবার। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।